শোনো, এই নিস্তব্ধ রাতে তোমার হৃদয়ে রহস্যের কাঁটা ফোটাবে। শুনতে প্রস্তুত? তোমার রাতের ঘুম খেয়ে নেবে, হয়তো ভয়ে, হয়তো হাসিতে। কোনটা শুনতে চাও? কোনো গোয়েন্দা গল্পের সমাধান করতে পারবে, নাকি সাইকো থ্রিলারের শীতল স্রোতে গা ভাসিয়ে দেবে? মিডনাইট হুইসপারিং অডিও বুকে সকল শ্রোতাদের স্বাগতম। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের মিডনাইট হুইসপারিং অডিও বুক ইউটিউব পডকাস্ট চ্যানেলে 500 সাবস্ক্রাইবার হয়েছে। এই মাইল ফলক অর্জনের জন্য আপনাদের সকলের প্রতি অশেষ ধন্যবাদ। আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট ছাড়া এটা সম্ভব হতো না, তাই আপনাদের জন্য একটি স্পেশাল থ্যাংক ইউ গিভঅ্যাওয়ের আয়োজন করেছি। লটারির মাধ্যমে নির্বাচিত 2 জন বিজয়ী প্রত্যেকে পাবেন 500 টাকা করে। গিভঅ্যাওয়েতে অংশগ্রহণ করার নিয়ম: যারা সঠিক উত্তর দিয়ে লটারিতে নির্বাচিত হবেন তারা পুরস্কার পাবেন। পুরো ভিডিওটি দেখুন। হুমায়ুন আহমেদের গল্প পুফি অডিও বুক পার্ট 1। আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমাদের ফেসবুক পেজে লাইক করুন, আমাদের ইনস্টাগ্রাম পেজ ফলো করুন, ফেসবুক পোস্টটি আপনার ফেসবুক পেজে শেয়ার করুন। ফেসবুক যেই পোস্টটার মধ্যে এই গিভঅ্যাওয়ে সম্পর্কে লেখা আছে সেই পোস্টটি শেয়ার করুন। পোস্টের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ফেসবুক এবং ইনস্টাগ্রাম উভয় প্ল্যাটফর্মে আমাদের চ্যানেলের একটি শাউট আউট দিন। যেমন বলতে পারেন, মিডনাইট হুইসপারিং অডিও বুকটি অসাধারণ, সকলে শুনুন। ভিডিওতে কমেন্ট করুন প্রশ্নের 5টি উত্তর। শুধুমাত্র সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে লটারির মাধ্যমে 2 জনকে নির্বাচিত করা হবে। প্রশ্নগুলো হলো: পুফির সাথে কে খেলে? খালেকের বাড়িতে জোয়ারদার কি খায়? জামাল কিভাবে মারা যায়? খালেকের স্ত্রীর নাম কি? অনিকা কেমন স্কুলে পড়ে? বিষয়ে চোখ কপালে তোলার ব্যবস্থা থাকলে সুলতানা চোখ কপালে তুলতেন না, ভ্রুতে তুলে ফেলতেন। বাসায় একই অবস্থা, প্রতিটি বালিশের তুলা ছেঁড়া, ঘরের মেঝেতে তুলার সমুদ্র। শুধু যে বালিশের তুলা বের করা হয়েছে তা না, লেপ নামিয়ে লেপের তুলাও বের করা হয়েছে। তুহিন তুষার ঘটনা দেখে মজা পাচ্ছে, কানাকানি করছে, হাসি চাপার চেষ্টা করছে। ইদানিং তারা অল্পতেই মজা পায়। অনিকা ভীষণ অবাক, তার কোলে পুফি। পুফিও মনে হচ্ছে অবাক এবং ভীত। অনিকা মার দিকে তাকিয়ে বলল, বাসায় কি হয়েছে মা? সুলতানা তিক্ত গলায় বললেন, তোমার বাবা লীলা খেলা করেছেন, এগুলো লীলা খেলার আলামত। অনিকা বলল, লীলা খেলা কি মা? সুলতানা কঠিন গলায় বলেন, অকারণে কথা বলবে না, এখন আমার মাথা গরম। বিড়াল নিয়ে সামনে থেকে যাও। তুহিন তুষার, তোমরাও সামনে থেকে যাও। খিক করছো কেন? খিক করার মতো কিছু হয়েছে? তুহিন তুষার তাদের ঘরে গেল, অনিকা গেল পেছনে পেছনে। লীলা খেলা ব্যাপারটা কি জানতে হবে। অনিকার প্রশ্নের জবাবে তুহিন বলল, খালুজান বাড়ি খালি পাইয়া এক মেয়ে ছেলে নিয়ে আসছে, তার সাথে লটর পটর করছে। শুদ্ধ ভাষায় লটর পটরে কয় লীলা খেলা। অনিকা বলল, ওই মেয়ে আমাদের বালিশ ছিঁড়েছে কেন? তুষার বলল, শরীর গরম হয়েছে, এই জন্য বালিশ এসছে। শরীর গরম হইলে মাথা ঠিক থাকে না, এখন বুঝছো? অনিকা কিছু না বুঝে হ্যাঁ সূচক মাথা নাড়ল। সুলতানা জোয়ারদারের অফিসে টেলিফোন করেছে, এই মুহূর্তে সবকিছুর ফয়সালা হওয়া উচিত। হ্যালো হ্যালো, তোমরা চলে এসেছো, সবাই ভালো, কারোর অসুখ বিসুখ হয়নি তো? এই মুহূর্তে তুমি বাসায় আসো। অফিস ছুটি হবে 5টায়, এই মুহূর্তে কিভাবে আসবো? আমি কোনো কথা শুনতে চাই না, তুমি আধ ঘন্টার মধ্যে আসবে। এত চাকরি যদি চলে যায় চলে যাবে। ফ্ল্যাট বাড়িতে কোথায় কি হচ্ছে এই খবর দারোয়ানদের কাছে থাকবেই, তারা হচ্ছে ফ্ল্যাট বাড়ির গ্যাজেট। গতকাল রাতে কার ডিউটি ছিল? ম্যাডাম, আমার। তোমাদের স্যার কাল রাতে কখন বাসায় ফিরেছেন? অনেক রাগ করে ফিরেছেন, বৃষ্টিতে ভিজতে ভিজতে ফিরলেন, কাদায় বাড়িতে মাখামাখি। তোমার স্যারের সঙ্গে যে মেয়েটা ছিল তার বয়স কত? স্যারের সঙ্গে কোনো মেয়ে তো ছিল না। তোমার নাম রশিদ না? জি। রশিদ,
আমার সঙ্গে টাউটুবাজি করবে না। বুঝতে পারছি তোমাকে টাকা খাইয়েছে। কত টাকা খাইয়েছে বলে? সে যদি 500 টাকা দিয়ে থাকে, আমি দেব 1000। সত্যি কথা বলতে হবে। রশিদ চুপ করে আছে। এই নাও 1000 টাকার নোট। এখন বলো, মেয়ে ছিল? হুম কম বয়সী মেয়ে? হুম সারা রাত ছিল? হুম মেয়েটা দেখতে কেমন? ভালো, দিদি সৌন্দর্য আছে, তবে গায়ের রং শ্যামলা। শ্যামলা রং আমি তোমার স্যারকে গিলিয়ে খাওয়াবো। সুলতানা তার ফ্ল্যাটের দিকে রওনা হলেন। অনিকা তুহিন তুষার ঘরে, ঘর ভেতর থেকে তালাবদ্ধ। অনিকা চোখ মুখ লাল করে বসে আছে। তুহিন তুষার তাকে লীলা খেলার মূল বিষয়টা বুঝাতে গিয়ে দুবনি আনন্দ পাচ্ছে। অনিকা তাদের কাছ থেকে বেশ কিছু খারাপ শব্দও শিখল। ভয়ে এবং আতঙ্কে অনিকার হাত পা কাঁপছে। সুলতানা আবার টেলিফোন করলেন। জোয়ারদারকে কঠিন গলায় বললেন, মেয়ের নাম কি বলো? জোয়ারদার অবাক হয়ে বললেন, কেমন মেয়ের নাম? ন্যাকা সাচ্ছ? কোন মেয়ের নাম তুমি জানো না? সব বের করে ফেলেছি। দারোয়ান মেয়েকে দেখেছে। ও আচ্ছা। ও আচ্ছা আবার কি? ও আচ্ছা তোমাকে গিলিয়ে দেব। আজ শুধু বাসায় আসো। এখন বলো, মেয়ের নাম বলো। জোয়ারদার কিছু না ভেবেই বললেন, শায়লা। রাস্তার মেয়ে নাকি অন্য কিছু? ডাক্তার। ও আচ্ছা, ডাক্তার। ডাক্তার মেয়ে সারা রাত তোমার চিকিৎসা করেছে? চিকিৎসায় আরাম হয়েছে? শরীরের গরম কমেছে? সুলতানা, তুমি এইসব কি বলছো? এখনো কিছুই বলছি না, কিছুই করছি না। আজ বাসায় ফিরে দেখো কি বলি আর কি করি। সুলতানা তার ভাই রঞ্জুকে খবর দিয়ে আনলো। রঞ্জুর গায়ে এরশাদ সাহেবের সাফারি, বাঁ হাতে কালো সিল্কের রুমাল। প্রচুর টাকা পয়সা হওয়ার পর রঞ্জু ঘন ঘন লেবাস বদলাচ্ছে। কোনোটাতেই তাকে মানাচ্ছে না। লম্বাটে ঠোঁটের কারণে চেহারায় কিছুটা বাদর বাদর ভাব থেকেই যাচ্ছে। ঘটনা তো মনে হয় ভয়ঙ্কর। বালিশ লেপ কাটাকুটি বিষয়টা বোঝা যাচ্ছে না। লুলা ভাইয়ের মাথায় ঠিক আছে তো? মাথা ঠিক না থাকলে এখন ঠিক হবে। মাথা ঠিক করার ওষুধ দেয়া হবে। সন্ধ্যাবেলা বাড়ি ফিরুক, দেখ আমি কি করি। শুরুতেই হইচুয়ে যাবে না বাবু। ঠান্ডা মাথায় ক্রস ইং সেমিং করতে হবে। যে অবস্থা এই লোক করেছে, তারপর কি আর ঠান্ডা মাথা থাকবে? কথাবার্তাও কি হবে তা কাজের মেয়েটিকে শোনানো ঠিক হবে না। আমি এই দুজনকে নিয়ে যাচ্ছি। তোর যা ভালো মনে হয় কর। অনিকা থাকুক তোমার সঙ্গে। তোমার মনে যে অবস্থা, একা না থাকাই ভালো। ডিসকাশন যখন শুরু হবে তখন অনিকাকে পাশে ফ্ল্যাটে পাঠিয়ে দিলেই হবে। তোমাদের পুরো কথাবার্তা একটা অডিও রেকর্ড থাকা দরকার। আমার মোবাইলে 4 ঘন্টা অডিও রেকর্ড হয়। তোমার কাছে রেখে যাচ্ছি, তুমি সময় বুঝে বোতাম টিপে দিও। জোয়ারদার অফিস ক্যান্টিনে বসে আছেন। তার সামনে হাফ প্লেট কাচ্চি বিরিয়ানি। তিনি অর্ডার দিয়েছেন পাবদা মাছ, সবজি, ডাল। ক্যান্টিনের বয় তার সামনে কাচ্চি বিরিয়ানি রেখেই চলে গেছে। সে চোরকির মতো ঘুরপাক খাচ্ছে, তার দিকে ফিরেও তাকাচ্ছে না। খালেক এগিয়ে এলো, তার সামনে চেয়ারে বসতে বসতে বলল, সেল আছেন কেমন? ভালো। একটা কথা বলেন তো স্যার, কত রাতে ড্রাইভার কি আপনাকে বাসা পর্যন্ত পৌঁছে দিয়েছিল নাকি বৃষ্টির মধ্যে রাস্তায় নামিয়ে দিছে? জোয়ারদার জবাব দিলেন না। তিনি ক্যান্টিনের বয়কে খুঁজছেন। প্রচণ্ড ক্ষুধা লেগেছে, খাবারটা বদলানো দরকার। আমার বাসায় এই নিয়ে বিরাট কেচাল। আমার স্ত্রী 100% নিশ্চিত ড্রাইভার আপনাকে রাস্তায় নামিয়ে দিয়েছে। ড্রাইভারের কোনো কথাই শ্যামা শুনবে না। ড্রাইভারের চাকরি নট হয়ে গেছে। তাই না যে? ভালো একজন ড্রাইভার পাওয়া আর গুপ্তধন পাওয়া একই ব্যাপার। ওই জিনিস শ্যামা বুঝবে না। আপনার ড্রাইভার খুব ভালো। অবশ্যই ভালো।
গাড়িটাকে সে নিজের সন্তানের মতো যত্ন করে। 1 বছর হয়েছে গাড়ি কিনেছি, এখনো দাগ পড়তে দেয় নাই। এখন আপনি কি দয়া করে আমার স্ত্রীকে বলবেন ড্রাইভার আপনাকে বাসায় পৌঁছে দিয়েছিল? তাহলে ঘুরি পিচারের চাকরিটা থাকে। আমাকে একজন ভালো ড্রাইভার হারাতে হয় না। আচ্ছা, আমি বলবো। আমি মোবাইলে শ্যামাকে ধরে দিচ্ছি, আপনি একটু কথা বলুন। আমি জানি ড্রাইভার আপনাকে রাস্তায় নামিয়ে দিয়েছে। শ্যামা যখন বলেছে ঘটনা তখন এটাই। শ্যামা একটা কথা বলেছে, আর কথাটা ঠিক হয় নাই তা হবে না। বিয়ে নিয়ে সংসার করি, যন্ত্রণার সীমা নাই। একজন পুরুষ মানুষের স্ত্রী প্রয়োজন, মহিলা পিস না। মহিলা পিস দিয়ে আমি কি করব? সকাল বিকাল কদম বুশি করব। খালেক তার মোবাইল ফোনে স্ত্রীকে ফোন ধরিয়ে জোয়ারদারের দিকে এগিয়ে দিলেন। জোয়ারদার ইতস্তত করে বললেন, শ্যামা, একটা কথা। কি কথা বলতে চাচ্ছেন তা আমি জানি। আপনাকে কিছু বলতে হবে না, ড্রাইভারের চাকরি থাকবে। স্যার, আপনি ভালো আছেন? আমার ধারণা আপনি ভালো নেই। একদিন আমার বাসায় আসবেন, আপনার সঙ্গে আলাদা করে কথা বলবো। আচ্ছা। আজ কি আসতে পারবেন? না। জোয়ারদার ফোন রেখে দিলেন। খালেক বলল, স্যার, আপনি তো মূল কথাটাই বলেন নাই। বলেছি ড্রাইভারের চাকরি থাকবে। বলেন কি? বড় বাচ্চা বাঁচলাম। জোয়ারদার বাসায় ফিরেছেন। বাসা আগের মতোই লণ্ডভণ্ড অবস্থায় আছে। মেঝেতে তুলা উঠছে। সুলতানার প্রেশার অতিরিক্ত বেড়েছে বলে ডাক্তার এসে ঘুমের ওষুধ দিয়ে তাকে শুইয়ে রেখেছেন। অনিকা আতঙ্কে অস্থির হয়ে বিড়াল কোলে নিয়ে পাশে বসা। রঞ্জু 2 কাজের মেয়েকে নিজের বাড়িতে রেখে আবার ফিরে এসেছে। এর মধ্যে তার পোশাকের পরিবর্তন হয়েছে। সে পরেছে প্রিন্স কোটি, গলায় বোটাই। তাকে হোটেলের বয়দের মতো লাগছে। রঞ্জু বসার ঘরে, তার মুখ থমথম করছে। জোয়ারদার বললেন, কেমন আছো রঞ্জু? আমি ভালো আছি, যদিও ভালো থাকার মতো অবস্থা কারোরই। আপনি এখানে বসুন। বিচার সভা নাকি? বিচার সভা হবে কি জন্যে? আপনার বিচার করার আমি কে? ঘটনা কি বলুন তো? মহার ভর্তি তোলা কেন? বালিশ ছিঁড়ে তুলা বের হয়েছে। বালিশ ছিঁড়েছে কে? কুফি ছিঁড়েছে। আমি অবশ্য তার নাম দিয়েছি কুফি। কুফি একটা বিড়াল। দুলা ভাই, আপনি তো মানসিক রোগীর মতো কথা বলছেন। আপনার কথা বাজছে যে অসংলগ্ন, এটা কি বুঝতে পারছেন? আপনি কিছু গোপন করতে চাইলে করবেন। আমাদের সবারই গোপন করার মতো কিছু না কিছু থাকে। অপু বলেছিল শায়লা নামের এক ডাক্তার মেয়েকে বাসায় নিয়ে রাত কাটিয়েছেন। শ্যামলা রং, কথাটা কি সত্যি? জোয়ারদার কিছু বলার আগে সুলতানা ঝড়ের মতো উপস্থিত হলেন। অনিকা এলো তার পিছু পিছু। অনিকা দরজা ধরে দাঁড়িয়ে রইল। বাবার জন্য তার খুব খারাপ লাগছে। সে জানে বাবাকে মা বের করে দেবে। তার মা অনেকবার এই কথা অনিকাকে বলেছে। বাবা যাবে কোথায়? রঞ্জু বলল, বুবু, যা বলার ঠান্ডা মাথায় বল। তোমার শরীর খুবই খারাপ, প্রেশার অনেক হাই, এটা মনে রাখতে হবে। আমি ওই বদমাস লোকের সঙ্গে কথাই বলবো না। তুই বদমাসটাকে চলে যেতে বল। এ বাড়িতে সে যেন না থাকে। আমি কোথায় যাব? রঞ্জু, তুই ওই বদমাসটাকে বল সে কোথায় যাবে, এটা তার ব্যাপার। তাকে এই মুহূর্তে ঘর থেকে বের হতে বল। আজকে রাতটা থাকুক, ঘটনা কি আমরা জানি, তারপর একটা ব্যবস্থা নেওয়া যাবে। ঘটনা কি সবাই জানে, নতুন করে জানার কিছুই নাই। তুই বলদটাকে বল যেতে, আর যদি যেতে না চায় তাহলে রাজি করে কাজিয়ে এনে ডিভোর্সের ব্যবস্থা করতে হবে এখন এই মুহূর্তে। জোয়ারদার উঠে দাঁড়ালেন, তাকালেন মেয়ের দিকে। অনিকা চোখ মুছছে। সে এখন আর বাবার দিকে তাকাচ্ছে না। সুলতানা বললেন, বদমাসের কাছ থেকে মোবাইল ফোনটা নিয়ে
চেক করে দেখ সেখানে শায়লা নামের ডাক্তার মাগির কিছু আছে নাকি। ফোন চালাচালি নিশ্চয়ই করে। জোয়ারদার পকেট থেকে মোবাইল ফোন বের করে রঞ্জুকে দিয়ে ঘর থেকে বের হলেন। রাত অনেক হয়েছে। জোয়ারদার সরোয়ার্দী উদ্যানে একটা বেঞ্চে বসে আছেন। এদিকটায় আলো নেই, অন্ধকার হয়ে আছে। কাছেই কোথাও রাতের ফুল ফুটেছে। তিনি ফুলের মিষ্টি গন্ধ পাচ্ছেন। প্রচণ্ড ক্ষুধায় তিনি অস্থির হয়ে আছেন। দুপুরে তার খাওয়া হয়নি। পাবদা মাছের জন্য অপেক্ষা করতে করতে টিফিন টাইম শেষ হয়ে গেল। তাকে উঠে পড়তে হলো। জোয়ারদার চমকে তাকালেন। ঝোপের আড়ালে বিড়ালটা বসে আছে। জোয়ারদার স্বস্তির নিঃশ্বাস ফেললেন। একজন কেউ তো পাশে আছে। জোয়ারদার বললেন, আই, তোর খবর কি? বিড়ালটা লাফ দিয়ে বেঞ্চে উঠে এলো। জোয়ারদার বললেন, তোর জন্য ভালো বিপদে পড়লাম। বালিশ ছিঁড়ে তুলা বের না করলে এই বিপদে পড়তাম না। এখন বল, কোথায় যাওয়া যায়? আমার ছোট বোন থাকে যাত্রা বাড়িতে। তার নাম ফাতেমা। একবার মাত্র গিয়েছি, বাড়ি খুঁজে বের করতে পারবো না, ঠিকানাও জানি না। আকাশে বিদ্যুৎ চমকালো। মেঘ তেমন নেই। বিদ্যুৎ যখন চমকাচ্ছে, রাতে কোনো এক সময় ঝড় বৃষ্টি হবেই। জোয়ারদার ঝড় বৃষ্টি নিয়ে চিন্তা করছেন না। তিনি যেখানে বসে আছেন সেখানে ছাতার মতো আছে। তার প্রধান সমস্যা হলো ক্ষুধা। পাবদা মাছ দিয়ে ধোয়া ওঠা গরম ভাত খেতে পারলে ভালো হতো। জোয়ারদার বিড়ালের দিকে তাকিয়ে বললেন, তুই কি খাওয়া দাওয়া করেছিস? বিড়াল বলল। জোয়ারদার শুয়ে পড়লেন। বিড়ালটা তার গায়ে গা ঘেঁষে কুণ্ডলি পাকিয়ে শুয়ে আছে। আকাশে ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে। মেঘের উপর মেঘ জমেছে, বৃষ্টি নামলো বলে। অনিকা মেয়েটার জন্য খারাপ লাগছে। বাসায় যে ঝামেলা যাচ্ছে, এই ঝামেলায় বেচারা কি রাতে কিছু খেয়েছে? মেয়েটার তার বাবার সম্বন্ধে খুব খারাপ ধারণা হলো। এটা নিয়ে তিনি মাথা ঘামাচ্ছেন না। মানুষ যা তাই। জোয়ারদার নিশ্চিত বাসার অবস্থা ঠিকঠাক হয়ে যাবে। তখন অনিকাকে নিয়ে চিড়িয়াখানায় যাবেন। অনিকা জীবজন্তু দেখতে খুব পছন্দ করে। রঞ্জু তার দুলাভাইয়ের মোবাইল সেটটি ঘাটাঘাটি করে একটি নাম্বার পেয়েছে, যেখান থেকে রাত 1টায় কল এসেছে। কথা হয়েছে 11 মিনিট 22 সেকেন্ড। রঞ্জু এই নাম্বারে টেলিফোন করলো। বিনীত গলায় জানতে চাইল, হ্যালো, আপনি কি জানতে পারি? শায়লা বললেন, টেলিফোন আপনি করেছেন। আপনার জানার কথা, কাকে কল করেছেন? এটা আমার দুলাভাইয়ের মোবাইল সেট। আপনি রাত 1টায় তাকে টেলিফোন করেছেন। উনি আমার পেশেন্ট। আমার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট ছিল। অ্যাপয়েন্টমেন্ট মিস করেছেন বলে আমি কল করেছি। এত রাত হয়েছে বুঝতে পারিনি। উনি আপনার পেশেন্ট? জি, আমি একজন সাইকিয়াট্রিস্ট। আমার দুলাভাইয়ের সমস্যাটা কি? পেশেন্টের সমস্যা আপনাকে আমি বলবো না। আপনার নামটা কি জানতে পারি? হ্যাঁ, জানতে পারেন। আমার নাম শায়লা। আপনাকে অনেক ধন্যবাদ। রঞ্জু টেলিফোন লাইন কেটে সুলতানাকে বলল, ঘটনা তো আসলেই খারাপ। শায়লা নামের মেয়ে ফোনটা করেছিল। বলিস কি? বপু, অস্থির হইও না। যা করার করা হবে। আমার উপর বিশ্বাস রাখো। বিশ্বাসী মিলায় বস্তু। পার্কে আরামের ঘুম দিয়ে জোয়ারদার ভোর 6টার দিকে জাগলেন। বিস্মিত হয়ে দেখলেন ঝাঁকে ঝাঁকে বুড়ো এবং আট বুড়োরা হাঁটাহাঁটি করছেন। অনেকের পরনে খেলোয়াড়দের মতো হাফ প্যান্ট, সাদা কেস জুতা, উৎসব ভাব। এক কোনায় টেবিল পাতা হয়েছে। টেবিলের পেছনে বাবরি চুলাওয়ালা এক ছেলে। সে 50 টাকা করে নিচ্ছে, সুগার মেপে দিচ্ছে। একজন ব্লাড প্রেশার মাপার যন্ত্র নিয়ে বসেছে, আরেকজনের কাছে ওজনের যন্ত্র। বুড়োদের দল স্বাস্থ্য রক্ষায় বের হয়েছে। এটা বুঝতে সময় লাগলো। জোয়ারদার আঙুল ফুটো করে সুগার মাপলেন। বাবরি চুলের ছেলে বলল, ফাস্টিংয়ে 4.2। জোয়ারদার বলল, এটা ভালো নাকি খারাপ? কমটির দিকে আছে। আপনি কি ইনসুলিন নেন? না। জিডিডি করা আছে। জিডিডি কি জিনিস? গ্লুকোজ টলারেন্স টেস্ট। না।
প্রতি বুধবারে আমরা জিটিজি ব্যবস্থা রাখি, বুধবারে চলে আসবেন। অবশ্যই আসবো। জোয়ারদার প্রেশার মেপে জানালেন তার নিচেরটা একটু বাড়তির দিকে, উপরেরটা ঠিক আছে। ওপর নিচ ব্যাপারটা তিনি বুঝলেন না, বোঝার ইচ্ছাও ছিল না। তিনি ওজন মাপলেন, তার ওজন পাওয়া গেল 71 পাউন্ড। ওজনের সঙ্গে ভাগ্য পরীক্ষার কাগজও পাওয়া গেল, সেখানে লেখা ছিল অচিরেই লটারি কিং গুপ্তধন প্রাপ্তির সম্ভাবনা। এক জায়গায় রং চা এবং ডায়াবেটিস বিস্কিট বিক্রি হচ্ছে। 5 টাকায় একটা ডায়াবেটিস বিস্কিট এবং 1 কাপ চা। সবাই খাচ্ছে, তিনিও খেলেন। বুড়োদের মধ্যে কিছুক্ষণ দাঁড়ালেন, তার বেশ ভালো লাগলো। বুড়োদের সব আলোচনায় রাতের ঘুম, রক্তের সুগার এবং ব্লাডের প্রেশারে সীমাবদ্ধ। তাদের জগৎ ছোট হয়ে এই দিনে এসে থেমেছে। জোয়ারদারের অফিসে যেতে 8 ঘন্টার মতো দেরি হয়ে গেল। তাকে একজোড়া স্যান্ডেল কিনতে হলো। রাতে তার স্যান্ডেল চুরি হয়েছে। চোর পকেটে হাত দেয়নি, মানি ব্যাগ নিয়ে গেল। ভালো ঝামেলা হতো। চোর মানি ব্যাগ কেন নিল না, জোয়ারদার বুঝতে পারছেন না। মনে হয় এই চোর তেমন এক্সপার্ট না, কিংবা তার চাহিদা কম, সে অল্পতেই তুষ্ট। অফিসে ঢুকে জোয়ারদার লক্ষ্য করলেন সবাই তার দিকে কেমন যেন করে তাকাচ্ছে। তার তাকানোর ভঙ্গিতে কিছু বোঝা যাচ্ছে না। প্যান্টের জিপার খোলা থাকলে লোকজন এমন করে তাকায়, তার জিপার ঠিক আছে। অফিসের পিয়ন হঠাৎ পা ছুঁয়ে তাকে সালাম করলো। জোয়ারদার বললেন, কি ব্যাপার? স্যার, আপনার প্রমোশন হয়েছে, আপনি ডিজিএ হয়েছেন, জানেন না? না তো, আমাকে 1 কাপ চা দাও। পিয়ন অবাক হয়ে তাকিয়ে আছে। জোয়ারদার যেন কিছুই হয়নি এমন ভঙ্গিতে ড্রয়ার খুলে ফাইল বের করতে লাগলেন। পিয়ন বলল, এজি স্যারের সঙ্গে দেখা করবেন না? দেখা করতে বলেছেন। জি না। তাহলে শুধু শুধু তার সঙ্গে দেখা করবো কেন? স্যার, মিষ্টি খাওয়াবেন না? মিষ্টি খাওয়াবো কেন? এত বড় প্রমোশন পেয়েছেন, মিষ্টি খাওয়াবেন না? জোয়ারদার মানিব্যাগ খুলে 100 টাকার একটা নোট বের করলেন। পিয়ন অবাক হয়ে তাকিয়ে রইল। সুলতানার বাড়িতে হুলস্থুল কাণ্ড। অনিকা স্কুলে যায়নি, শুকনা মুখে বিড়াল কোলে ঘুরছে। রঞ্জু খবর পেয়ে ভোরে চলে এসেছে। বাসার ঘরের সোফায় বসে কিছুক্ষণ পরপর বলছে, ডাজ নট মেক এনি সেন্স। ঘটনা হচ্ছে, সকালবেলা সুলতানা আবিষ্কার করেছেন তুহিন তুষারের ঘরের 3টা বালিশ ছেঁড়া, ঘরময় তুলা উঠছে। এই দুজন কাল রাতে ছিল না। রঞ্জু তার বাসায় নিয়ে গিয়েছিল, এখন রঞ্জুর সঙ্গে ফিরেছে। তারা সব কিছুতে মজা পায়, এবারের ঘটনায় পাচ্ছে না। তারা আতঙ্কিত, কারণ বালিশের ভেতরে তাদের গোপন টাকা লুকানো ছিল। তুলার সঙ্গে টাকাও বের হয়েছে। সুলতানা চায়ের কাপ হাতে ভাইয়ের পাশে বসতে বসতে বললেন, আমি যে ঘরে 2টো চুন্নি পুষছি তা তো জানি না। এদের এক্ষুনি বিদায় করা দরকার। 8,300 টাকা পাওয়া গেছে। মূল জিনিস আগে আলোচনা করো। টাকা চুরি তো মূল না, কাজের লোক কিছু টাকা এদিক ওদিক করবে, এটা মেনে নিতে হবে। তোমরা অসাবধান থাকবে, ঘরময় টাকা ছড়িয়ে রাখবে, চুরি তো হবেই। উঠানে ধান ছিটিয়ে রাখলে কাক তো আসে না। দোষ তো কাকে না, দোষ যে ধান ছিটিয়েছে তার। চুরির প্রসঙ্গ আপাতত বাদ, ওদের টাকা বাজেয়াপ্ত করা হবে, সেটাই ওদের শাস্তি। এই দুজন চলে গেলে তোমার সংসার চলে। কাজে মেয়ে পাওয়া আর ইউরেনিয়ামের খনি পাওয়া এখন 1 সমান। বালিশ ছিঁড়ে তুলা কে বের করলো সেটা নিয়ে চিন্তা করো। ভূত না তো? কথায় কথায় ভূতপ্রেত নিয়ে আসবে না। ভূতপ্রেত আবার কি? আমার ধারণা দরজা খুলে কেউ ঢুকেছে, তোমাকে ভয় দেখানোর জন্য এই কাণ্ড করেছে। বালিশ ছিঁড়ে চলে গেছে। কে ঢুকবে দরজা খুলে? যার কাছে মেইন গেট খোলা চাবি আছে সে ঢুকবে। তোর দুলা ভাইয়ের কথা বলছিস? রঞ্জু জবাব দিল না। তোর দুলা ভাইকে টেলিফোন করে জিজ্ঞেস করব? করতে পারো, তবে ডেটিংকালে জিজ্ঞেস করতে হবে। টেলিফোন তুলেই চিৎকার চেঁচামেচি করলে হবে না। শায়লা মেয়েটি প্রসঙ্গে একটি কথাও পড়বে না। আমি অলরেডি লোক লাগিয়েছি, তারা বার্তা লাগাবে। জিজ্ঞাসাবাদ যা করার তুই কর, আমি বাসায় আসতে বলি। আসতে বললেই তো দুলাভাই ছুটে আসবেন না। অফিস ছুটি হলে তারপর হেলতে তুলতে আসবেন। জোয়ারদারের সঙ্গে মোবাইল ফোন নেই, ফোন সিজ করা হয়েছে। সুলতানা বেশ ঝামেলা করেই অফিসের ল্যান্ড ফোনে তাকে ধরলেন।
কেমন আছো? আমি কেমন আছি তোমার জানার দরকার নেই। তুমি এক্ষণ বাসায় আসো। অফিস ছুটি হলেই আসবো। বাসায় বড় দুর্ঘটনা ঘটলেও তুমি অফিস করবে? দুর্ঘটনা ঘটেছে। তোমার সঙ্গে ইতিহাস কপচাতে পারবো না। তোমার কাছে মেইন দরজা খোলার চাবি আছে কিনা বলো। চাবি আছে। এখন টেলিফোন রাখি, অফিসে কিছু ঝামেলা হয়েছে। রঞ্জু, তুই যা ভেবেছিস তাই। তোর দুলা ভাইয়ের কাছে মেইন দরজার চাবি আছে। কি অদ্ভুত মানুষ চিন্তা কর। আমাকে ভয় দেখানোর জন্য চুপি চুপি ঘরে ঢুকেছে, বালিশ ছিঁড়ে তছনছ করেছে। এই লোক তো যে কোনো সময় আমাকে খুন করতে পারে। চুপি চুপি ঘরে ঢুকে খুন করে পালিয়ে গেল, কেউ কিছু জানলো না। দুলাভাই যে অদ্ভুত মানসিকতা দিচ্ছি, নাথিং ইজ ইম্পসিবল। তোমাকে বলতে খারাপ লাগছে, আমার ধারণা দুলাভাই মাথা খারাপের দিকে যাচ্ছি। আমি তো এই লোকের সঙ্গে বাস করবো না। আছে অফিস থেকে ফেরুক, তুই তার সঙ্গে ফয়সালা করবি। আমি অনিকাকে নিয়ে তোর বাড়িতে উঠবো। আমার দিক থেকে কোনো সমস্যা নেই। অনিকা দরজার আড়াল থেকে সব কথা শুনছে। সেখান থেকেই ক্ষীণ গলায় বলল, বাবা একা থাকবে? একা থাকবে কোন দুঃখে? রাস্তা থেকে মেয়ে ধরে আনবে, ওই মেয়ের কোলে বসে বাকি জীবন কাটাবে। বাচ্চাদের সামনে এই ধরনের কথা বলা ঠিক না। জোয়ারদার সাহেবের অফিসে আসলেই ঝামেলা হয়েছে। তার সিনিয়র সহকর্মী বরকতুল্লাহর মাথা খারাপের মতো হয়ে গিয়েছে। প্রমোশনের জন্য তিনি অনেক ওপরের লেভেলে ধরাধরি করিয়েছেন। প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব বরকতুল্লাহর আত্মীয়। সে বলেছে, বরকত ভাই, আপনি নাকি সরিষা তেল দিয়ে ঘুমান। খাঁটি তেল আপনার সন্ধানে না থাকলে আমাকে বলুন, আমি ঘানি ভাঙা তেল এনে দেব। ডিজি আপনিই হচ্ছেন। কলকাঠি যা নাড়ার তা নাড়া হয়েছে, এর চেয়ে বেশি নাড়লে কাঠি ভেঙে যাবে। আজ ভোরবেলা কাঠি নাড়ার ফলাফল দেখে বরকতুল্লাহ স্তম্ভিত। ঘন্টা দুই ছিন ধরে থাকার পর হঠাৎ করে মাথা চক্কর দিয়ে উঠল। তিনি চিৎকার চেঁচামেচি শুরু করলেন। অশ্রাব্য ভাষায় জোয়ারদারকে গালাগালি। নির্বুদ্ধি গাথা, শূন্য আইকিউ এর একজন মানুষ। সে ডিজিয়ে হয় কিভাবে? গলা ডিঙিয়ে ঘাস খাওয়া তো না, একে বলে হাতি ডিঙিয়ে গলা ঘাস খাওয়া। আমি চুপচাপ বসে থাকবো না, হাইকোর্টে মামলা করব। শালাকে আমি বাকি কথা লেখা সম্ভব না। গালাগালি শোনার আনন্দের জন্য বরকতুল্লাহর অফিস রুমের সামনে ভিড় জমে গেল। গালাগালি করতে করতেই তার স্ট্রোক হলো। দাঁড়ানো অবস্থা থেকে তিনি মেঝেতে পড়ে গেলেন। অ্যাম্বুলেন্সে করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। ক্যান্টিনে জোয়ারদার এক কোনায় বসে আছেন। তার এদিকে কেউ আসছে না। তবে এই ক্যান্টিনের বয় কয়েকবার এসে খোঁজ নিয়ে গেছে। তিনি সবজি, কই মাছ, ডালের অর্ডার দিয়েছেন। আজ মনে হয় দেরি হবে না। খালেক ক্যান্টিনে ঢুকে সংকুচিত ভঙ্গিতে জোয়ারদারের সামনে দাঁড়িয়ে বলল, স্যার বুঝবো? জিজ্ঞেস করছেন কেন? এত বড় অফিসারের সামনে বসাও তো এক ধরনের বেয়াদবি। স্যার, আমি আপনার প্রমোশনে অত্যন্ত খুশি হয়েছি। শুধু আমি একা না, অনেকেই খুশি হয়েছে। ভাবে কি খবরটা দিয়েছে? না। জানি ওনাকে খবর দিবেন না। আপনি অতি আজব মানুষ। আজ বাসায় যাওয়ার সময় অবশ্যই ভাবির জন্য কোনো উপহার কিনে নিয়ে যাবেন। কি উপহার চিনল? মেয়েরা শাড়ি পেলে খুশি হয়, জামদানি শাড়ি কিনে নিয়ে যাবেন। এত টাকা সঙ্গে নেই। আমার কাছ থেকে ধার নিয়ে কিনবেন। শাড়ি আমি পছন্দ করে দেব। স্যার, আপনার ক্রেডিট কার্ড নেই? না। আশ্চর্য, আজকাল তো ভিক্ষুকেরও ক্রেডিট কার্ড আছে। আচ্ছা, আমি এক সপ্তাহের মধ্যে ব্যবস্থা করে দিচ্ছি। লাগবে না। লাগবে না মানে? অবশ্যই লাগবে। এখন তো আর ল্যাবেন্টিস ভাবে চললে হবে না। গাড়িতে যাওয়া আসা করবেন, ভাবি অন্যরকম। গাড়ি কোথায় পাবো? অফিসের গাড়ি, ডিজি এর গাড়ি আছে। ও আচ্ছা। জোয়ারদার বাসায় ফিরলেন সন্ধ্যায়। সুলতানার হাতে শাড়ি দিতেই সুলতানা তীক্ষ্ণ গলায় চেঁচিয়ে ওঠেন, শাড়ি দিয়ে পার পেতে যাচ্ছ লুচ্চা কোথাকার? এই শাড়ি রেখে দাও, রাস্তা থেকে যে মেয়ে আনবে তাকে দিও। এখন সামনে বসো, তোমার সঙ্গে খুবই জরুরি কথা আছে। কথাগুলো আমি গুছিয়ে বলতে পারবো না, কারণ তোমাকে দেখলে আমার রাগে মাথায় রক্ত উঠে যাচ্ছে। রঞ্জু, তুই বল। সুলতানা সামনে থেকে চলে গেল। রঞ্জু বলল, দুলাভাই, ওর মানসিক অবস্থা তো দেখতেই পাচ্ছেন। প্রেশার ফ্লাকচুয়েট করছে। আপনাকে দেখে রেগে যাচ্ছি।
আমার মনে হয় কিছুদিন আপনাদের আলাদা থাকা ভালো। আচ্ছা বুবু কিছুদিন আমার সঙ্গে থাকুক। থাকুক। কি ঘটেছে আমি কিছুই জিজ্ঞেস করব না, আপনি কি নিশ্চিত কিছু বলবেন? আমার মনটা খুব খারাপ। অফিস থেকে আসার পথে খবর পেয়েছি বরকতুল্লাহ সাহেব মারা গেছেন। বরকতুল্লাহকে? আমার একজন কলিগ স্ট্রোক করে মারা গেছেন। রাত 11টা। জোয়ারদারের বাসা খালি, সবাই চলে গেছে। রাতের জন্য জোয়ারদারের চুলায় খিচুড়ি বসিয়েছেন। ছাত্র জীবনে অনেকবার নিজে রান্না করেছেন, মাঝে মধ্যে এখনও রাঁধতে হয়। খিচুড়ি অখাদ্য হবে না। রান্নার শেষে 1 চামচ ঘি দিতে পারলে ভালো হতো। তিনি ঘিয়ের কৌটা খুঁজে পাচ্ছেন না। শোবার ঘরে হুটোপুটির শব্দ শোনা যাচ্ছে। বিড়ালটা নিশ্চয়ই চলে এসেছে। বাসা যেহেতু খালি, জামালেরও আসার সম্ভব নেই। জোয়ারদার রান্নাঘর থেকেই লক্ষ্য করলেন কে যেন মন দিয়ে টিভি দেখছে। জামালের মতো না, বয়স্ক মানুষ। জোয়ারদার এগিয়ে গিয়ে দেখেন বরকতুল্লাহ বসে আছেন। এটা কি করে সম্ভব? বরকতুল্লাহ তার দিকে তাকিয়ে বললেন, ভালো আছেন? জোয়ারদার তাকিয়ে আছেন, কি বলবেন ভেবে পাচ্ছেন না। বরকতুল্লাহ বললেন, কাইন্ডলি চ্যানেলটি প্রতিদিন। আমাকে বলছেন? আপনাকে ছাড়া কাকে বলবো? আর কেউ কি এখানে আছে? আমি সারা জীবন করেছি আপনার জন্য বোধ। আমি যে একা বলেছি তা না, সবাই বলেছে। তারপর প্রমোশন হয়ে গেল। আপনার এর মানে কি জানেন? না। এর মানে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন হায়ার লেভেলে গর্ত যায়। স্যার আপনি যে মারা গেছেন এই তো জানেন। আর থুপের মতো কথা বলবেন না। যদি সম্ভব হয় 1 কাপ কফি খাওয়ান। গেস্ট রুমটা দেখে দেই স্যার, যদি ইচ্ছা করে গেস্ট রুমে ঘুমাবেন। আমি কোথায় ঘুমাবো এটা আমার মাথা ব্যথা, আপনার না। ইউ গো টু হেল। জোয়ারদার মোটামুটি নিশ্চিত হলেন তার মাথা পুরোপুরি খারাপ হয়ে গেছে। তার কোনো মানসিক হাসপাতালে ভর্তি হওয়া অত্যন্ত জরুরি। জোয়ারদার শায়লার সামনে সংকুচিত ভঙ্গিতে বসে আছেন। শায়লা বললেন, রসমালাই এনেছেন? জোয়ারদার বললেন, না। আনেননি কেন? যতবার আমার এখানে আসবেন ততবার রসমালাই আনতে হবে। আচ্ছা আনবো। আমি রাত 1টায় টেলিফোন করেছিলাম, এই নিয়ে কি বাসায় কোনো সমস্যা হয়েছে? না। আপনার এক শ্যালকের সঙ্গে কথা হয়েছে, তার কথাবার্তা কিরকম যেন লাগলো। বাদ দিন ওই প্রসঙ্গ। আপনার শরীর কেমন? ভালো। চা খাবেন? না। না বললে হবে না। আপনি যতবার আসবেন আমার সঙ্গে চা খেতে হবে। আপনার ছেলে মেয়েটি? আমি বিয়ে করিনি, কাজেই ছেলে মেয়ের প্রশ্ন আসছে না। একটা মেয়েকে দত্তক নিয়েছি, তার নাম সুপ্তি। 3 মাস বয়সে দত্তক নিয়েছিলাম। দিনরাত ঘুমিয়ে থাকতো বলে নাম দিয়েছি সুপ্তি। এখন তার বয়স 8, দিনরাত জেগে থাকে। আপনি কি চায়ে চিনি খান? খাই। ঝিম ধরে চা খাবেন না, চা খেতে খেতে গল্প করুন। কারো পক্ষে কি মৃত মানুষকে দেখা সম্ভব? তার সঙ্গে কথা বলা সম্ভব? আপনি মৃত কাউকে দেখছেন, তার সঙ্গে কথা বলছেন? হুম, বরকতুল্লাহ সাহেব আমাদের অফিসে কাজ করতেন। আমার সিনিয়র ছিলেন, হঠাৎ হার্ট অ্যাটাকে মারা গেছে। মৃত মানুষটার সাথে কোথায় দেখা হয়? আমার বাসায়। উনি বেশিরভাগ সময় সোফায় বসে টিভি দেখেন। আপনার মোবাইলে কি ছবি তোলার অপশন আছে? জানি না আছে কিনা, আমার মোবাইল সঙ্গে নিয়ে রঞ্জু নিয়ে নিয়েছে। আরেকটা সেট কিনতে পারবেন না যেখানে ছবি তোলার ব্যবস্থা আছে? খালিককে বললেই কিনা দেবে, সে এইসব ব্যাপারে খুবই দক্ষ। ছবি তোলা যায় এরকম একটা মোবাইল সেট আপনি কিনবেন। বরকতুল্লাহ সাহেবের কয়েকটা ছবি তুলবেন, পারবেন না? পারবো। বিড়ালটা কি এখনো আসে? আসে। সেই বিড়ালটার ছবি তুলবেন। আপনার মেয়ের কোলে যে বিড়াল থাকে তার একটা ছবি তুলবেন। আচ্ছা তুলবো। এখন উঠি? এখন উঠবেন না, আরো কিছুক্ষণ বসবেন। আমি ছোট্ট একটা বক্তৃতা দিব, বক্তৃতাটা মন দিয়ে শুনবেন, ঠিক আছে? ঠিক আছে। শায়লা সিগারেট ধরাতে ধরাতে বললেন, আমরা কঠিন নিয়মের এক জগতে বাস করি। নিয়মের সামান্য নড়চড় হলেই জগৎ ভেঙে পড়বে। জগৎকে পদার্থবিদ্যার সূত্রে মেনে চলতে হয়। কোনো মৃত মানুষ যদি আপনার সঙ্গে বসে হিন্দি ছবি দেখেন, তাহলে পদার্থবিদ্যার সূত্র কাজ করবে না। তাহলেই যে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে।
সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না, তবে আমি নিজে মনে করি আপনি অসম্ভব কল্পনাবিলাসী একজন মানুষ। যে কোনো সময় যে কোনো বিষয় নিয়ে প্রচুর কল্পনা করেন বলে এই সময় কল্পনাটা নিজের কাছে সত্যি মনে হতে থাকে। বুঝতে পারছেন? হ্যাঁ, ভাবির সঙ্গে আপনার সম্পর্ক কীরকম? ভালো না। সমস্যাটা কার, আপনার না ভাবির? সে আমার সমস্যাটা ঠিক বুঝতে পারছে না। আপনি বুঝাবার চেষ্টা করছেন না বলেই বুঝতে পারছেন না। একবার ভাবিকে সঙ্গে করে নিয়ে আসুন না, দুজনের সঙ্গে কথা বলি। আমার কাজটা তখন হবে ম্যারেজ কাউন্সিলরের। আচ্ছা, আমি নিয়ে আসবো, অনিকাকেও নিয়ে আসবো। চেম্বারে আনার দরকার নেই, কোনো একটা রেস্টুরেন্টে দুপুরে লাঞ্চ করলাম। জি, আমি কি এখন উঠবো? উঠুন, বাসায় যাবেন? জি। বাসায় গিয়ে যদি দেখেন বরকত সাহেবের সোফায় শুয়ে আছেন, ছবি তুলতে ভুলবেন না। ছবি কিভাবে তুলব? মোবাইল ফোন তো কেনা হয়নি। সরি, ভুলে গিয়েছিলাম, আমার কাছে একটা ডিজিটাল ক্যামেরা আছে। অপারেশন খুবই সহজ, টিপলেই ছবি। ক্যামেরাটা নিয়ে যান। জি আচ্ছা। রাত 1:10, জোয়ারদারের ঘুমাতে যাবার কথা, তিনি ঘুমাতে যাননি, বরকতুল্লাহর পাশে বসে আছেন। দুজনের দৃষ্টি টিভির দিকে। ন্যাশনাল জিওগ্রাফির অনুষ্ঠান হচ্ছে, পেঙ্গুইন পাখি দেখাচ্ছে। একটা পাখির দল বরফের উপর দাঁড়িয়ে, অন্য দল পানিতে। পানির দলটি বরফে উঠতে উঠতেই বরফের দল নেমে যাচ্ছে, ওঠানামা চলছেই। জোয়ারদার একটু আগে খিচুড়ি খেয়েছেন, খিচুড়ি খেতে ভালো হয়েছে। ভদ্রতা করে তিনি বরকতুল্লাহকে খিচুড়ি খেতে বলেছিলেন। বরকতুল্লাহ জবাব দেননি। একজন মৃত মানুষ তার পাশে বসে আছে, এটা কি বিস্ময়কর ব্যাপার? জোয়ারদার বললেন, চা খাবেন? বরকতুল্লাহ না সূচক মাথা নাড়লেন। রাতে ঘুমাবেন? ইয়েসুম খালি আছে, ইয়েসুমই ঘুমাতে পারেন। বরকতুল্লাহ মূর্তির মতো বসে রইলেন। তিনি ক্লান্তিতে ঘুমাতে যাবেন এরকম মনে হচ্ছে না। জোয়ারদারের বাসা খালি, খালি বাসায় জামাল এবং বিড়ালটা চলে এসেছে। আজ তারা আসেনি। জোয়ারদার টিভির অনুষ্ঠানের দিকে নজর দিলেন। পেঙ্গুইনরা এখন গোল হয়ে দাঁড়িয়ে আছে, তাদের উপর প্রবল তুষারপাত হচ্ছে। জোয়ারদার নিজের মনেই বললেন, ঘটনা কি? এরা ডিম পাহারা দিচ্ছে। জোয়ারদার বললেন, ও আচ্ছা। এসব প্রোগ্রাম মন দিয়ে দেখতে হয়। জি জি। ডিম পাহারা দিচ্ছে পুরুষ পেঙ্গুইনরা। ও আচ্ছা, ওদের সোসাইটিতে এটাই নিয়ম। ইন্টারেস্টিং। বরকতুল্লাহ বিরক্ত গলায় বললেন, ইন্টারেস্টিং কিছু না, প্রাণীদের ভিন্ন ভিন্ন নিয়মে চলতে হয়। আপনার টেলিফোন বাজছে, টেলিফোন ধরুন। ফোন হাতের কাছে রাখতে হয়। ফোন ধরতে যাবেন, অনেকটা প্রোগ্রাম মিস করবেন। তাহলে যে টেলিফোন ধরবো না। আপনার ইচ্ছা। জোয়ারদার ইতস্তত করে বললেন, আমি যে আপনার একটা ছবি তুলতে পারি। ছবি তোলার প্রয়োজনটা কি? একটা ছবি দিচ্ছি, তার মধ্যে প্রদর্শন। মোবাইলে ক্যামেরা সেই এমন প্রদর্শন হয়েছে, সবাই ছবি তুলে। স্যার, আপনি বিরক্ত হলে ছবি তুলব না। শখ করেছেন যখন তুলে ফেলেন, মাথায় ডান দিক থেকে তুলবেন, বা দিকে চুকম। জোয়ারদার ছবি তুললেন। আবার টেলিফোন বাজছে। জোয়ারদার টেলিফোন ধরার জন্য সবার ঘরে গেলেন। টেলিফোন করেছে সুলতানা, তার গলার স্বরে আতঙ্ক এবং হতাশা। তুমি কি একটু আসতে পারবে? কোথায় আসবো? রঞ্জুর বাসায় আসবে, আমি গাড়ি পাঠাচ্ছি। রঞ্জুর ড্রাইভার তোমাকে নিয়ে আসবে। একটা সমস্যা হয়েছে। ও আচ্ছা। ও আচ্ছা, আবার কি সমস্যা? কি হয়েছে জানতে চাইবে না? কি সমস্যা? রঞ্জু তার বাসার বেডরুমে আটকা পড়েছে, বের হতে পারছে না। দরজা লক হয়ে গেছে। কি হয়েছে আমি জানি না, তোমাকে আসতে বলেছি, তুমি আসো। আমি এসে কি করব? আমি তো চাবি বানানোর মিস্ত্রি না। এত রাতে চাবি বানানোর মিস্ত্রি পাওয়াও যাবে না। তোমাকে আসতে বলেছি, তুমি আসো। আরো ঘটনা আছে। আর কি ঘটনা? রঞ্জুর সঙ্গে তুহিন তুষারও আটকা পড়েছে, কেলেঙ্কারি ব্যাপার। কেলেঙ্কারি ব্যাপার হবে কেন? এত রাতে কাজের মেয়ে দুটো রঞ্জুর শোবার ঘরে, কেলেঙ্কারি না? চা কফি নিশ্চয়ই কিছু নিয়ে গিয়েছিল।
তোমার যুক্তি দিতে হবে না, তোমাকে আসতে বলেছে আসো, গাড়ি এর মধ্যে পৌঁছে যাবার কথা, রাস্তা ফাঁকা। আমার আসতে সামান্য দেরি হবে। টিভিতে পেঙ্গুইনের ওপর একটা প্রোগ্রাম দেখছি। প্রোগ্রাম শেষ হলেই রওনা দেব। প্রোগ্রামের মাঝখানে উঠে গেলে উনিরা হয়তো বা রাগ করবেন। উনিটাকে? মানে আমার এক সহকর্মী হঠাৎ চলে এসেছেন। তোমার কথাবার্তার আগামাতা কিছুই বুঝতে পারছি না। এত রাতে বাসায় সহকর্মী? জোয়ারদার চুপ করে রইলেন। শায়লা নামের ওই মাগে চলে এসেছে? না না, বরকতুল্লাহ সাহেব এসেছেন, আমার কলিগ। গাড়ি পৌঁছা মাত্র তুমি গাড়িতে উঠবে, এ বিষয়ে আমি দ্বিতীয় কোনো কথাই শুনতে চাই না। জোয়ারদার বসার ঘরে ফিরে গেলেন। বরকতুল্লাহ তার দিকে তাকিয়ে বিরক্ত গলায় বললেন, আপনি ইন্টারেস্টিং পার্টি মিস করেছেন। যেসব পেঙ্গুইন মায়েদের ডিম নষ্ট হয়ে যায়, তারা অন্যের ডিম চুরি করে। বলেন জি। চুপ করে বসে দেখুন, কথা বলে সময় নষ্ট করবেন না। জোয়ারদার লজ্জিত গলায় বললেন, আমাকে রঞ্জুর বাসায় যেতে হবে। রঞ্জু হচ্ছে আমার শ্যালক। ওদের সবার ঘরে আটকা পড়েছে, বের হতে পারছে না। মনে হয় তাকে দরজা ভেঙে বের করতে হবে। তার সঙ্গে দুটো কাজের মেয়েও আটকা পড়েছে। এত কথা বলছেন কেন? মনে একটা প্রোগ্রাম দেখছি। সরি। বরকতুল্লাহ জবাব দিলেন না। অপলক চোখে টিভির পর্দার দিকে তাকিয়ে রইলেন। এখন পেঙ্গুইনরা দল বেঁধে কোথায় যেন যাচ্ছে। জোয়ারদার রঞ্জুর শোবার ঘরের সামনে দাঁড়ানো, সুলতানা তার পাশে। সুলতানার চোখে পানি। তিনি একটু পরপর শাড়ির আঁচলে চোখ মুছছেন। তার পাশেই অনিকা বুফিকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। ভয়ে সে থরথর করে কাঁপছে। ঘরের ভেতর থেকে বিড়ালের তীক্ষ্ণ ম্যাও ম্যাও মাঝে মাঝে শোনা যাচ্ছে। জোয়ারদার নিশ্চিত হলেন তার কাছে যে বিড়াল আসে সেটাই রঞ্জুর ঘরে। বিড়াল যতবার ম্যাও করছে ততবারই তুহিন তুষার ও আল্লাহ গো করে চেঁচাচ্ছে। সুলতানা জোয়ারদারের দিকে তাকিয়ে বললেন, ভ্যাবলাদের মতো দাঁড়িয়ে আছো কেন? কিছু একটা করো। কি করব? দরজা ভাঙার ব্যবস্থা করো। আমি কিভাবে দরজা ভাঙবো? শাবল দিয়ে বাড়ি দিয়ে ভাঙো। শাবল কোথায় পাবো? রঞ্জু ঘরের ভেতর থেকেই বলল, দুলা ভাই, টাঙ্গামাঙ্গিতে যাবেন না। ফ্ল্যাটের সব মানুষ ছুটে আসবে, কেলেঙ্কারি ব্যাপার হবে। কেলেঙ্কারি কে আছে? তুমি আটকা পড়েছো, এটা একটা সমস্যা। এর মধ্যে কেলেঙ্কারি আসবে কেন? রঞ্জু হতাশ গলায় বলল, কেলেঙ্কারি কি আছে তা আপনি বুঝবেন না। এত বুদ্ধি আপনার মাথায় নাই। তোমার ঘরে কি কোনো বিড়াল আছে? হ্যাঁ আছে। বুফি হারামিটা কিভাবে যেন ঢুকেছে, আশ্রাচ্ছে কামড়াচ্ছে, ভয়ঙ্কর অবস্থা। এটা বুফে না, এটা অন্য বিড়াল। এই বিড়ালটাকে মনে হয় আমি চিনি। বুফে অনিকার কোলে। জোয়ারদার দরজায় হাত রাখলেন। সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। তুহিন তুষার দৌড়ে ঘর থেকে বের হয়ে এলো। তুহিনের গায়ে শুধু পেটিকোট, তুষার সম্পূর্ণই নগ্ন। সুলতানা জোয়ারদারকে বললেন, তুমি অনিকাকে নিয়ে অন্য ঘরে যাও, রঞ্জুর সঙ্গে আমি একা কথা বলবো। জোয়ারদার মেয়ের হাত ধরে পাশের ঘরে ঢুকলেন। রঞ্জু বিছানায় আধশোয়া হয়ে আছে। বিড়াল তাকে কামড়েছে, শরীর রক্তাক্ত। মেয়ে দুটা তোর ঘরে কেন? বুবু শোনো, প্রায়োরিটিটা বলে একটা কথা আছে। তুমি প্রায়োরিটি পুছো না কেন? আমি ঘরে আটকা পড়েছি, দরজা খুলছে না। উহাই ঢুকেছে একটা বনো বিড়াল, আমাদের কামড়াচ্ছে, আশ্রাচ্ছে। এই ঘটনা কেন ঘটলো সেটা বিবেচনা প্রায়োরিটি করা উচিত। মেয়ে দুটো আমায় ঘরে কেন সেটা অনেক পরের আলোচ্য বিষয়। আমি এটাই আগে জানতে চাই। আগে জানতে চাইলে বলি, মন দিয়ে শোনো। উত্তেজনা একটু কমাও। উত্তেজিত অবস্থায় মানুষ লজিক ধরতে পারে না। আমার লজিক তুমি ধরতে পারবে বলে আমার মনে হচ্ছে না। রাত 1টার দিকে পানি পিপাসা পেল, বিছানার কাছে জগে পানি গ্লাসে ঢালতে গিয়ে দেখি পিঁপড়া ভাসছে। আমি তুহিনকে বললাম এক বোতল ঠান্ডা পানি দিতে। তুমি জানো ওরা দুজন সবসময় একসঙ্গে চলে। 2 বোন পানির বোতল নিয়ে ঢুকছে। বোতল রেখে চলে যাবার সময় হঠাৎ দরজা লক হয়ে গেছে। এর মধ্যে জানালা দিয়ে ঢুকলো বিড়াল। তোমার কাছে কি ঘটনা পরিষ্কার? সুলতানা কোনো কথা বলল না। জগটা হাতে নিয়ে দেখো, জগে পানিতে পিঁপড়া ভাসছে। আর এই দেখো পানির বোতল। তুমি নিশ্চয়ই ভাবছো না কাজের মেয়ে দুটিকে আমি অন্য উদ্দেশ্যে ডেকেছি। আমার রুচি এখন এত নিচে নামেনি।
এখন তুমি ঘর থেকে যাও, আমি ঠান্ডা মাথায় বিষয়টা চিন্তা করি। সুলতানা তুহিন তুষারের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন। দুই মেয়ে চৌকিতে জড়সড় হয়ে বসেছিল। তারা সুলতানাকে দেখে মিলিয়ে গেল। দুজনেই তাকিয়ে আছে বিছানার চাদরের দিকে, কেউ চোখ তুলছে না। তোদের ঘটনা কি বল। রঞ্জু আমার কাছে সব স্বীকার করে পা ধরে ক্ষমা চেয়েছে। আমি ক্ষমা করেছি। তোরাও নিজের মুখে বলবি, তারপর পা ধরে ক্ষমা চাইবি, আমি ক্ষমা করে দেব। প্রথমে তুহিন বল। তুহিন বিড়বিড় করে বলে, উনি যদি আমাদের বলে রাত 1টার দিকে সবাই ঘুমায় পড়লে চলে আসবি, আমরা কি তখন বলতে পারি না? ওনার একটা ইজ্জত আছে না? আপনাদের কিভাবে বলি? লজ্জার ব্যাপার। আপনার আপন ভাই, প্রায়ই তার ঘরে যাস? ওনার এইখানে যখন থাকি তখন যাই। তুষার এবার মুখ খুলল। সে নিচু গলায় বলল, আজ রাতে কোনো ঘটনা ঘটে নাই, আল্লাহর কিরা, অন্য কারণে গেছি। কারণটা কি? আমাদের দুজনের পেটে সন্তান এসেছে। উনি বলেছেন সন্তান খালাসের ব্যবস্থা করে দিবেন, কোনো সমস্যা হবে না। আজ রাতে ওই বিষয়ে আলাপ করতে উনি ডেকেছিলেন। সুলতানা হতভম্ব হয়ে দুই মেয়ের দিকে তাকিয়ে রইলেন। তারা খুবই লজ্জিত বা ভীত তাও মনে হলো না। তুহিনের ঠোঁটের কোণায় হাসির আভাসের চিহ্ন দেখা গেল। জোয়ারদারকে গাড়িতে করে ফেরত পাঠানো হয়েছে। অনিকা ঘুমিয়ে পড়েছে। সুলতানা জেগে আছেন। তিনি বসে আছেন খাবার ঘরের চেয়ারে, তার হাতে চায়ের কাপ। তিনি চায়ে চুমুক দিচ্ছেন না। রঞ্জু এসে তার সামনে চেয়ারে বসতে বসতে বলল, বুবু, চিন্তা করে কিছু পেয়েছো? সুলতানা জবাব দিলেন না। রঞ্জু বলল, বুনো বিড়ালে বিষয়টা আমি বের করেছি। সে এসেছে বুফে খুঁজে। টমক্ষেত্র এদের সঙ্গিনী দরকার। এ সময় এদের মাথাও থাকে গরম। সুলতানা কঠিন চোখে তাকালেন। রঞ্জু বলল, বাকি থাকলো অটো সিস্টেমে দরজা লক হয়ে যাওয়া, এরও ব্যাখ্যা আছে। মেকানিক্যাল ফল্ট। ভোরবেলা একজন তালা চাবিওয়ালা আনিয়ে পরীক্ষা করিয়ে দেখব। চাইনিজ তালা, কোনোটাই ভুল হয়েছে। নেক্সট টাইম সিঙ্গাপুর থেকে তালা আনিয়ে নিয়ে আসবো। বুবু, কথা বলছো না কেন? এত চিন্তিত হবার কিছু নেই, সব কিছুরই ব্যাখ্যা আছে। সুলতানা বললেন, তুহিন তুষার যে পেটে বাচ্চা বাঁধিয়ে বসে আছে, তার ব্যাখ্যা কি? এসব আবার কি বলছো? তুই ভালো করে জানিস আমি কি বলছি। বুবু শোনো, আজই মেয়েরা প্রেগনেন্ট হয় ড্রাইভার দারোয়ানদের কারণে। বুঝতে বাড়ির কর্তাদের উদ্দেশ্য হলো বিপদে ফেলে টাকা পয়সা হাতানোর। ড্রাইভার দারোয়ান শ্রেণীতে টাকা পয়সা দিতে পারবে না। হা হা হা। হা হা করবি না, চট দিয়ে দাঁত ফেলে দেব, বদ কোথাকার। খালেক হাসি মুখে বলল, স্যার, আগামী পরশু আমার মেয়ের জন্মদিন। জোয়ারদার ফাইল থেকে চোখ না তুলেই বললেন, ও আচ্ছা। স্যার, জন্মদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি আপনি। জন্মদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি থাকে। প্রধান অতিথি, বিশেষ অতিথি সবই থাকে। জানতাম না তো। অফিস ছুটি হলে আমি আপনাকে নিয়ে যাবো, ঠিক আছে স্যার? জোয়ারদার চাচ্ছেন যেন খালেক তাড়াতাড়ি এই ঘর ছেড়ে বের হয়ে যায়। তার টেবিলের নিচে পুফি বসে আছে। এই দৃশ্য তিনি অন্যদের দেখাতে চান না। নানান প্রশ্ন করবে। সব মানুষের কৌতূহল এভারেস্টের চূড়ার মতো। স্যার, আপনার এখানে একটু বসি, এক কাপ চা খেয়ে যাই। জোয়ারদার আমতা আমতা করে বললেন, একটা জরুরি কাজ করছিলাম। তাহলে আর বিরক্ত করব না, পরশুদিন ছুটির পর আপনাকে নিয়ে যাব। খালেক ঘর থেকে বের হতেই জোয়ারদার মন সামান্য খারাপ হলো। তিনি মিথ্যা কথা বলছেন, এ কারণেই খারাপ লাগছে। তিনি কোনো জরুরি কাজ করছেন না। প্রমোশন পাওয়ার পর তার কাজে মন কমে গেছে। এসি ছেড়ে ঘর ঠান্ডা করে চুপচাপ বসে থাকাই এখন তার প্রধান কাজ। বিড়ালটা এক অর্থে তার সময় কাটাতে সাহায্য করছে। কাল দুপুরের পর সে একটা ইঁদুর ধরেছে। বিড়াল ইঁদুর ধরে সঙ্গে সঙ্গে মেরে ফেলে না, অনেকক্ষণ তার সঙ্গে খেলে, তারপর মারে। এই কথা তিনি শুনেছেন, আগে কখনো দেখেননি, কালই প্রথম দেখলেন। ইঁদুরের বুদ্ধি দেখেও চমৎকৃত হলেন। বিড়ালের হাত থেকে একবার ছাড়া পেয়ে ভালো খেলা দেখালো। দৌড়ে সামনে যাচ্ছে, হঠাৎ 180 ডিগ্রি টার্ন নিয়ে উল্টা দৌড় দিলে শুরু করলো। বিড়াল বিভ্রান্ত। শেষ পর্যন্ত ইঁদুরটা পার্টিশনের এক ফাঁক দিয়ে বের করে পালিয়ে গেল। বিড়াল হতাশ চোখে তাকিয়ে রইল। জোয়ারদার বিড়ালের দিকে তাকিয়ে বললেন, তোকে বুদ্ধিতে হারিয়ে দিয়েছি। তোর মন খারাপ বুঝতে পারছি। হেরে গেলে সবার মন খারাপ হয়। আমি প্রায় বুদ্ধিতে আমার মেয়ের কাছে হেরে যাই। আমারও খানিকটা মন খারাপ হয়। আমার মেয়েকে তুই চিনিস? অনিকা তার নাম।
বিড়ালের মনে হয় কথা শুনতে ভালো লাগছিল না। সে জোয়ারদারের টেবিলের নিচে ঢুকে তার চোখের আড়াল হয়ে গেল। জোয়ারদার অবশ্য কথা বন্ধ করলেন না, চালিয়ে যেতে থাকলেন। তিনি বললেন, বেশি বুদ্ধি থাকা কোনো কাজের কথা না। এই জন্য বাংলা ভাষায় বলা হয় মাথাটা আছে, বুদ্ধি চালাকে গলায় দড়ি। আমার শ্যালক রঞ্জুর অসম্ভব বুদ্ধি, অর্থাৎ অতি চালাক। এই কারণেই তাই গলায় দড়ি পড়েছে। বিরাট ঝামেলায় আছে। কি ঝামেলা সেটা আমার কাছে পরিষ্কার না। আমার স্ত্রী তাকে নিষেধ করে দিয়েছে সে যেন আমাদের বাসায় কখনো না আসে। হাই কুফি, একটু বের হ, তোর ছবি তুলবো। শায়লা তোর ছবি দেখে যাচ্ছে। তোর কথা শায়লাকে বলেছি, সে বিশ্বাস করে না। ছবি দেখে বিশ্বাস করবে। কুফি আড়াল থেকে বের হলো। জোয়ারদার তার বেশ কিছু ছবি তুললেন। সে আপত্তি করল না। জোয়ারদার বললেন, বাড়িতে বিরাট ঝামেলা হচ্ছে, অফিসে আমি আরামে আছি। কুফি বলল, বাড়ির ঝামেলাটা কি জানার কোনো আগ্রহ জোয়ারদার বোধ করছে না। সুলতানা তাকে জানাতে চাইছে না। কি দরকার জানার চেষ্টা করার? ঝামেলাটা ঘটায় সুলতানার সঙ্গে তার সম্পর্ক কিছুটা উন্নতি হয়েছে। সুলতানা আগের মতো কথায় কথায় চেঁচিয়ে উঠছে না। এটা অনেক বড় ব্যাপার। কাজের মেয়ে দুটো এখন বাসায় থাকছে না। অনিকার কাছে শুনেছেন তারা রঞ্জুর কাছে আছে। সুলতানা নতুন বুয়া রেখেছেন, তার নাম সালমা। দেখতে রাঙ্গুসির মতন, তবে মেয়েটা কাজের। জোয়ারদারের কখন কি লাগবে বুঝে গেছে। আগে দুজন সাজগোজ নিয়েই থাকতো। সালমা সাজগোজ করবে কেন? রাঙ্গুসিকে সাজতে হয় না। কি ভাবছেন? জোয়ারদার চমকে উঠলেন। তার টেবিলের পাশে হাত ছোঁয়া হয়ে বিশ্রাম নেবার জন্য একটা বেতের ইজি চেয়ার আছে। সেখানে বরকতুল্লাহ সাহেব বসে আছেন। বিড়ালটা এখন বসেছে চেয়ারের নিচে। দুজনেই তাকিয়ে আছে জোয়ারদারের দিকে। এসি টেম্পারেচার এত কম রেখেছেন, ঘর তো ডিপ ফ্রিজ হয়ে গেছে। টেম্পারেচার কি বাড়িয়ে দেব? না থাক। আপনার ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না। কোন ব্যাপারটা বুঝতে পারছেন না? আপনি যে মারা গেছেন এটাও জানেন। আপনার সমস্যা কি? উল্টাপাল্টা কথা বলছেন কেন? কিছু কি খাবেন, চা বা কফি? না। আমার ধারণা আমার মাথায় কোনো ঝামেলা হয়েছে। হতে পারে। ভালো ডাক্তার দেখেন, সাইকিয়াট্রিস্ট। দেরি করবেন না। প্রথম অবস্থায় রোগ ধরা পড়লে দ্রুত চিকিৎসা করে কন্ট্রোল করেছে। আমার ছোট বোন নাইমা ব্রেস্ট ক্যান্সারে মারা গেল। শুরুতে ধরা পড়লে ব্রেস্ট ক্যান্সার কোনো ব্যাপারই না। 3টা ছোট ছোট বাচ্চা নিয়ে তার স্বামী কি বিপদেই না পড়েছে। বরকতুল্লাহ উঠে দাঁড়ালেন। হাই তুলতে তুলতে বললেন, আচ্ছা, যে কাজ করছিলেন কাজের মধ্যে ডিস্টার্ব করলাম। বরকতুল্লাহ স্বাভাবিক ভঙ্গিতে দরজা দিয়ে বের হয়ে গেলেন। বিড়ালটাও পিছু পিছু গেল। কেউই হাওয়ায় মিলিয়ে গেল না। তিনি ওয়েটিং রুমে বসে আছেন। তার সিরিয়াল নং এসেছে 9। শায়লার অ্যাসিস্ট্যান্ট করিম গলা নামিয়ে বলল, আপনার সিরিয়ালে প্রে করতে পারে, অন্যরা রাগ করবে, এটাই সমস্যা। জোয়ারদার বললেন, আমি অপেক্ষা করব। একটা কাজ করি স্যার, সব রোগী বিদায় হবার পর আপনি যান, কথা বলার সময় বেশি পাবেন। আমি যে সিরিয়াল পেয়েছি সেই সিরিয়ালেই যাব। আজও মিষ্টি এনেছেন? হ্যাঁ। ম্যাডাম কিন্তু মিষ্টি খান না। তার মেয়েটা খাবে। ম্যাডাম শাদি করেন নাই, মেয়ে কোথায় পাবেন? ওনার একটা বালক মেয়ে আছে, শুক্তি নাম, শুক্তি খাবে। কি যে কথা বলেন, ওনার বালক মেয়েতে কিছু নাই, একজন বউ আছে। 9 নাম্বার সিরিয়ালে তার ডাক পড়ল না। অন্য রোগীরা যেতে থাকলো। করিম গলা নামিয়ে বলল, আপনি এসেছেন, ম্যাডামকে বলেছি, উনি বলেছেন আপনাকে সবার শেষে পাঠাতে। আচ্ছা ঠিক আছে। আমার কোথায় ঠিক হয়েছে তাই না স্যার? হ্যাঁ। চা কফি কিছু খাবেন? না। জোয়ারদার আগ্রহ নিয়ে ওয়েটিং রুমের লোকজন দেখছেন। রোগী হিসেবে তিনি শুধু একা এসেছেন। অন্য সবার সঙ্গে 2-3 জন করে অ্যাসিস্ট্যান্ট। 16-17 বছরের একটি তরুণী মেয়ে এসেছে। মনে হচ্ছে সেই রোগী। 2 হাতে মুখ ঢেকে রাখছে। সে তাকাচ্ছে আঙুলের ফাঁক দিয়ে। মধ্যবয়স্ক একজন লোক মেয়েটিকে নিয়ে এসেছে। তিনি কিছুক্ষণ পর পর মেয়েটার হাত নামিয়ে দিচ্ছেন। তাতে লাভ হচ্ছে না। মেয়েটা আঙুল দিয়ে 2 হাতে মুখ ঢাকছে। জোয়ারদারের ডাক পড়েছে। ঘরে ঢুকতেই শায়লা বলল, রসমালাই আনেননি?
এনেছি, আপনার অ্যাসিস্ট্যান্টের কাছে দিয়েছি। ভেরি গুড। আপনার ক্যামেরাটাও নিয়ে এসেছি। ছবি তুলেছেন? জি ছবি উঠেছে? জি উঠে আছে। দেখি ছবি। জোয়ারদার ছবি দেখাচ্ছেন। শায়লা তীব্র দৃষ্টিতে তাকিয়ে আছে। আশ্চর্যের ব্যাপার, সত্যি এক ভদ্রলোকের ছবি। জোয়ারদার বললেন, এটা বরকতুল্লাহ সাহেবের ছবি। উনি টিভি দেখছেন। ওনার 3টা ছবি তুলেছি। সব ছবি ডান দিক থেকে তুলতে হয়েছে। ওনার মাথায় বা দিকে চোখ কম, এই জন্য। শায়লা নিঃশ্বাস ফেললেন, কিছু বললেন না, ছবি থেকে চোখ সরালেন না। এটা কুফির ছবি। আমার কাছে যে বিড়ালটা আছে, আর এটা আমার মেয়ে কোলে পুফি। আমার মেয়ের নাম অনিকা। আপনাকে তার নাম বলেছিলাম। আমার মনে আছে। আপনি কি এই সব ছবি আর কাউকে দেখিয়েছেন? না। এই ছবি যে বরকতুল্লাহ সাহেবের, এটা আমি বুঝবো কিভাবে? ওনাকে চেনেন, এমন কাউকে দেখালেই হবে, খালেই চিনবে। খালেক কে? আমাদের অফিসে কাজ করেন, আমার জুনিয়র কলিগ। বরকত সাহেব কতদিন হলো মারা গেছেন? 2 সপ্তাহে বেশি হয়েছে। বিরাট সমস্যা হয়ে গেল। শায়লা সিগারেট ধরাতে ধরাতে বললেন, কি সমস্যা? ডিজিটাল ক্যামেরায় ছবি তোলা হয়েছে, দিন তারিখ সব ঠিক আছে ছবিতে। 2 সপ্তাহ আগে যিনি মারা গেছেন সেই লোক আপনার বসার ঘরে বসে টিভি দেখতে পারে না। সেটা বুঝতে পারছি বলি আপনার কাছে এসেছি। আপনি বুঝতে পারছেন না, আপনার বুঝতে পারার কথা না। শায়লা ঘুরো কুচকে তাকিয়ে আছে। তাকে দেখে মনে হচ্ছে তিনি গভীর সমুদ্রে। আপনার অ্যাসিস্ট্যান্ট করিম বলছিল আপনার ছবিটি নামে কোনো মেয়ে নেই। এই প্রসঙ্গ আপাতত থাকুক, আমি ছবিগুলো নিয়ে চিন্তা করছি। আপনার মেয়ের কোলে যে বিড়াল, তার সোফায় শুয়ে থাকা বিড়ালের তো একই। দেখতে একরকম হলেও এক বিড়াল না। আমার মেয়ে বিড়ালটার নাম পুফি। পুফি খুবই শান্ত। আর এই বিড়ালটার নাম কুফি। এটা ভয়ঙ্কর বিড়াল। ভয়ঙ্কর কোন অর্থে? কুফি প্রায় আমার শালাকে রঞ্জুকে আক্রমণ করে। রঞ্জু কুফির কারণে হাসপাতালে ভর্তি হয়েছিল। আমি আপনার শ্যালকের সঙ্গে কথা বলবো। তার টেলিফোন নাম্বার দেওয়া যাবে না? এই নিন, কাগজে তার টেলিফোন নাম্বার, ঠিকানা লিখে দিন। কুফি 2 হিন্দুসারকেও অ্যাটাক করেছিল। ওরা কারা? ওরা জন্মজ 2 বোন। আমার বেশে কাজ করতো, এখন অবশ্য কাজ করে না। আমি ওদের 2 বোনের সঙ্গেও কথা বলবো। 2 বোন রঞ্জুর পাশে আছে। রঞ্জু ঠিকানা লিখে দিয়েছি। আমি এখন চলে যাব। শায়লা জবাব দিল না। তিনি একবার ছবি দেখছেন, একবার জোয়ারদারের দিকে তাকাচ্ছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের মিডনাইট হুইসপারিং অডিও বুক ইউটিউব পডকাস্ট চ্যানেলে 500 সাবস্ক্রাইবার হয়েছে। এই মাইলফলক অর্জনের জন্য আপনাদের সকলের প্রতি অশেষ ধন্যবাদ। আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট ছাড়া এটা সম্ভব হতো না। তাই আপনাদের জন্য একটি স্পেশাল থ্যাংক ইউ গিভঅ্যাওয়ের আয়োজন করেছি। লটারির মাধ্যমে নির্বাচিত 2 জন বিজয়ী প্রত্যেকে পাবেন 500 টাকা করে। গিভঅ্যাওয়েতে অংশগ্রহণ করার নিয়ম: যারা সঠিক উত্তর দিয়ে লটারিতে নির্বাচিত হবেন তারা পুরস্কার পাবেন। পুরো ভিডিওটি দেখুন। হুমায়ুন আহমেদের গল্প কুফি অডিও বুক পার্ট 1। আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমাদের ফেসবুক পেজে লাইক করুন, আমাদের ইনস্টাগ্রাম পেজ ফলো করুন, ফেসবুক পোস্টটি আপনার ফেসবুক পেজে শেয়ার করুন। ফেসবুক যেই পোস্টটার মধ্যে এই গিভঅ্যাওয়ে সম্পর্কে লেখা আছে সেই পোস্টটি শেয়ার করুন। পোস্টের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ফেসবুক এবং ইনস্টাগ্রাম উভয় প্ল্যাটফর্মে আমাদের চ্যানেলের একটি শাউট আউট দিন। যেমন বলতে পারেন, মিডনাইট হুইসপারিং অডিও বুকটি অসাধারণ, সকলে শুনুন। ভিডিওতে কমেন্ট করুন প্রশ্নের 5টি উত্তর। শুধুমাত্র সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে লটারির মাধ্যমে 2 জনকে নির্বাচিত করা হবে। প্রশ্নগুলো হলো: পুফির সাথে কে খেলে? খালেকের বাড়িতে জোয়ারদার কি খায়? জামাল কিভাবে মারা যায়? খালেকের স্ত্রীর নাম কি?
অনিকা কেমন স্কুলে পড়ে? প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের মিডনাইট হুইসপার অডিও বুক ইউটিউব পডকাস্ট চ্যানেলে 500 সাবস্ক্রাইবার হয়েছে। এই মাইলফলক অর্জনের জন্য আপনাদের সকলের প্রতি অশেষ ধন্যবাদ। আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট ছাড়া এটা সম্ভব হতো না, তাই আপনাদের জন্য একটি স্পেশাল থ্যাংক ইউ গিভঅ্যাওয়ের আয়োজন করেছি। লটারির মাধ্যমে নির্বাচিত 2 জন বিজয়ী প্রত্যেকে পাবেন 500 টাকা করে। গিভঅ্যাওয়েতে অংশগ্রহণ করার নিয়ম: যারা সঠিক উত্তর দিয়ে লটারিতে নির্বাচিত হবেন তারা পুরস্কার পাবেন। পুরো ভিডিওটি দেখুন। হুমায়ুন আহমেদের গল্প পুফি অডিও বুক পার্ট 1। আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমাদের ফেসবুক পেজে লাইক করুন, আমাদের ইনস্টাগ্রাম পেজ ফলো করুন। ফেসবুক পোস্টটি আপনার ফেসবুক পেজে শেয়ার করুন। ফেসবুক যেই পোস্টটার মধ্যে এই গিভঅ্যাওয়ে সম্পর্কে লেখা আছে সেই পোস্টটি শেয়ার করুন। পোস্টের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ফেসবুক এবং ইনস্টাগ্রাম উভয় প্ল্যাটফর্মে আমাদের চ্যানেলের একটি শাউট আউট দিন। যেমন বলতে পারেন, মিডনাইট হুইসপারিং অডিও বুকটি অসাধারণ, সকলে শুনুন। ভিডিওতে কমেন্ট করুন প্রশ্নের 5টি উত্তর। শুধুমাত্র সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে লটারির মাধ্যমে 2 জনকে নির্বাচিত করা হবে। প্রশ্নগুলো হলো: পুফির সাথে কে খেলে? খালেকের বাড়িতে জোয়ারদার কি খায়? জামাল কিভাবে মারা যায়? খালেকের স্ত্রীর নাম কি? অনিকা কেমন স্কুলে পড়ে?